আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি মূলত কেমিস্ট্রিতে ভালো করার জন্য একজন শিক্ষার্থীর যা যা প্রয়োজন সকল কিছু আমরা এই বইয়ের মধ্যে প্রোভাইড করতেছি। আমরা তোমাদেরকে রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন, বোর্ড অ্যানালাইসিস 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত সিকিউ, টাইপ ভিত্তিক এমসিকিউ সহ যাবতীয় সকল কিছু আমরা এই বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সো তোমরা বলতে পারো রোড টু আমাদের ইজি কেমিস্ট্রি বইটি এই সকল কিছুরই একটা কম্বাইন্ড প্যাকেজ হতে যাচ্ছে। তোমরা বইটি যদি সংগ্রহ করো তাহলে তোমাদের জন্য ভালো হবে এবং তোমরা কেমিস্ট্রিতে এই বইটি থেকে কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা যা সাজেশন বলো, দিক নির্দেশনা বলো, সকল কিছু তোমরা পেয়ে যাবে। তো আমি আশা করবো তোমরা বইটি সংগ্রহ করবে, বইটি পড়বে, কেমিস্ট্রিতে ভালো করবে। তোমাদের সফলতাই মূলত আমাদের উদ্দেশ্য, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। তোমরা যদি সফল হও তাহলে আমাদের এই কষ্টগুলো সার্থক হবে। তো চলো আমরা এবার এই পর্বে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্ন। তো দেখো এখান থেকে আসলে কি কি তথ্য দেওয়া হচ্ছে। তো প্রথমে বলা হচ্ছে এ একটা মৌল যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, তার মানে এটা হচ্ছে হাইড্রোজেন। এ মৌল হচ্ছে কে? হাইড্রোজেন। এক্স মৌল কি হচ্ছে দেখো 1s2 2s2 2p6, 10টা 12 আর 4 16, তাহলে এক্স মৌল হচ্ছে সালফার। ওয়াই মৌলকে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তার মানে 20টা ইলেকট্রন। তাহলে ওয়াই মৌল হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এ হচ্ছে হাইড্রোজেন, এক্স হচ্ছে সালফার, ওয়াই হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, এবার দেখো প্রশ্নে যাব। তো প্রশ্নে ফার্স্ট প্রশ্ন বলছে যে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। প্রথম প্রশ্ন, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। সো আমরা জানি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ, দেখো এখানে কিন্তু সর্বশেষ কক্ষপথটাকে মেনশন করতে হবে যে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা যাবে। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে পারবো। সেকেন্ড প্রশ্ন, কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো। কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ফার্স্টে যে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী এটা কি হতে পারে। ফাইন। তো শুরুতে দেখো, শুরুতে আমরা যেই পয়েন্ট নিয়ে কথা বলবো, কার্বন মনোক্সাইড যৌগ ছিল মূলত এরকম C2O2, তাই না? দুজনেরই যোজনী ছিল 2, দেন আমরা 2 দ্বারা ডিভাইড করে সেটা কি পেয়েছি, সেখানে আমরা CO পেয়েছি। সো মনে রাখতে হবে কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 2, কার্বন মনোক্সাইড যৌগে কার্বন 2 যোজনী ব্যবহার করেছে। তাহলে সুপ্ত যোজনী সূত্র কি, যে সর্বোচ্চ যোজনী কত 4, সক্রিয় যোজনী কত 2, তাহলে সুপ্ত যোজনী কত হবে 2। সর্বোচ্চ হচ্ছে 4, সক্রিয় হচ্ছে 2, সুপ্ত হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করতে পারবো বা ব্যাখ্যা করতে পারলাম। তো আমি যাচ্ছি আমাদের গ নাম্বার প্রশ্নে। ক খ বুঝতে পেরেছো। গ নাম্বার বলতেছে যে YX যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন। YX মানে ক্যালসিয়াম এবং সালফার এর সমন্বয়ে গঠিত যৌগ ক্যালসিয়াম সালফাইড যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন, সেটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। ফাইন। তো চলো আমরা এখন গ এর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। তো ফার্স্টে আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করলাম। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 20, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে বোঝা যাচ্ছে যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন থেকে ক্যালসিয়ামের 2টি ইলেকট্রন বেশি আছে। 4s2 তে যেহেতু 2টি ইলেকট্রন, তার মানে সে তার অষ্টক যদি সে পূর্ণ করতে চায় তাহলে তার 4s থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। আবার অন্যদিকে সালফারের 3p তে আছে 4টা, তো সালফারের হচ্ছে 2টি ইলেকট্রন ঘাটতি রয়েছে, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন থেকে 2টি ইলেকট্রন তার কম। তাহলে ক্যালসিয়ামের হচ্ছে 2টি ইলেকট্রন বেশি, আর্গনের 2টি ইলেকট্রন, সালফারের 2টি ইলেকট্রন কম। তো আমরা যদি একটু এক্সচেঞ্জ করি, ক্যালসিয়াম যদি তার ইলেকট্রনগুলো সালফারকে দিয়ে দেয় তাহলে ক্যালসিয়ামও আর্গনের মতো কাঠামো পেতে পারে, আবার সালফারও আর্গনের মতো কাঠামো পেতে পারে। তো যেই জিনিসটাই হচ্ছে আমাদের এই ডায়াগ্রামে দেখো ক্যালসিয়াম পরমাণু সে তার 2টি ইলেকট্রন এখান থেকে ডোনেট করলো কাকে, সালফার পরমাণুকে। ফলে ক্যালসিয়াম হয়ে গেল কি 2+ আর সালফার হয়ে গেল 2-। তো আমরা এই ক্যালসিয়াম 2+ এবং সালফার 2- এদের মধ্যে যে যৌগটা গঠন হবে ক্যালসিয়াম 2+ এবং সালফার 2-, এরা পরস্পরকে আকর্ষণ করার মাধ্যমে এরা একটা যৌগ গঠন করবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফাইড। সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফাইড। ওকে, তাইলে আমাদের এই যে Ca2+ এবং S2- বিক্রিয়া করার মাধ্যমে CaS বা ক্যালসিয়াম সালফাইড তৈরি হয়ে গেল। প্রশ্ন কিন্তু এটা না, প্রশ্ন ছিল যে এই যৌগটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন, YX যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন ব্যাখ্যা করো। তো প্রথম আসো এখন এখানে ব্যাখ্যায়। প্রথম কথা হচ্ছে এটা একটা আয়নিক যৌগ।
আয়নিক যৌগ কাদের কাদের মধ্যে গঠিত হয়? বিপরীত আয়নদের মধ্যে যে বন্ধন গঠন হয় সেটাকে বলি আমরা আয়নিক যৌগ। আয়নিক যৌগে কে থাকে? ক্যাটায়ন থাকে বা পজিটিভ থাকে। দেখো এখানে ক্যাটায়ন ক্যালসিয়াম 2+ আছে কিনা, অ্যানায়ন সালফার 2- আছে কিনা। তাহলে এই যে পজিটিভ এবং নেগেটিভ যে ধর্ম, এদের মধ্যকার আকর্ষণ বলটা খুব বেশি প্রবল হয়। পজিটিভ নেগেটিভ আকর্ষণ বলটা খুব শক্তিশালী হয়, খুব বেশি প্রবল হয়। তাই আমরা এখান থেকে বলতে পারি যে ফার্স্ট অফ অল আয়নিক যৌগের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে অনেক শক্তিশালী আকর্ষণ বল কাজ করে, যেটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এই যে শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে বিধায় এদেরকে ভাঙতে আমাদের অনেক বেশি তাপমাত্রা প্রয়োগ করতে হয়। যেহেতু অনেক বেশি তাপমাত্রা প্রয়োগ করতে হচ্ছে, সেহেতু আমরা বলি যে আয়নিক যৌগের বা এই যে XY যে যৌগের কথা বললো, এদের মধ্যে বা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক উচ্চ। এর মূল রিজনই হচ্ছে যে আয়নিক যৌগ ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি করে, বিপরীত আয়নদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলো যদি তোমরা লিখতে পারো, আশা করতেছি তোমাদের গ নাম্বার প্রশ্নের যে অ্যান্সার, এই ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রাম প্লাস আমি যে কথাগুলো বললাম, এবং মূল ফোকাসটাই হবে যে পজিটিভ নেগেটিভ চার্জ রয়েছে এখানে, জাস্ট যেই চার্জের মধ্যে আকর্ষণ বলটা অনেক শক্তিশালী, অনেক দৃঢ় বিধায় এখানে আমরা এখান থেকে ছিন্ন করতে অনেক বেশি তাপের প্রয়োজন হয়। বিধায় আমরা বলতে পারি যে Y এবং X যৌগের মধ্যে যে যৌগটা গঠন করা যায় Y এবং X পরমাণু দ্বারা, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি উচ্চ হবে। গ এর প্রশ্ন শেষ। ঘ এর প্রশ্ন A2X, A মানে কি? হাইড্রোজেন, তাহলে A2 মানে H2, X মানে কি? সালফার, তাহলে H2S, A2X মানে কি? H2X। যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন ব্যাখ্যা করো? যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন ব্যাখ্যা করো? যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন ব্যাখ্যা করো? ওকে ফাইন। তো আমাকে এখন এখান থেকে এটার অ্যান্সার করতে হবে। ও সরি, A2X যৌগে ইলেকট্রন বিন্যাসের দ্বিত্ব এবং অষ্টক নিয়ম প্রযোজ্য বিশ্লেষণ করো। ওকে ফাইন। তো আমার এটা ছিল উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, ছিল আমাদের গ এর প্রশ্ন। ঘ এর প্রশ্নে আমাকে দ্বিত্ব ও অষ্টক নিয়ম প্রযোজ্য A2X যৌগের মধ্যে দ্বিত্ব মানে কি? 2 এর নিয়মও রয়েছে, আবার অষ্টক নিয়মও রয়েছে। এই দুইটাই আসলে আমাকে ব্যাখ্যা করতে হবে যে এই যৌগটা দুইটা নিয়মই ফলো করতেছে। তো আমরা এখন সেই পার্টটাই দেখার চেষ্টা করব যে দুইটা নিয়ম সে কিভাবে ফলো করছে। আচ্ছা, তো ফার্স্টে আসো আমরা এখন ইলেকট্রন বিন্যাস দেখি। সালফার রয়েছে যেহেতু এখানে, তো সালফার ইলেকট্রন বিন্যাস কত? 1:2:2 2p6 3:3p4। ফার্স্টে আমরা সালফার ইলেকট্রন বিন্যাস সেখান থেকে কমপ্লিট করলাম। দেন হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন ইলেকট্রন হচ্ছে 1s1, তোমরা জানো যে একটা ইলেকট্রন। তাহলে আমরা এখান থেকে দেখো সালফারের সর্বশেষ কক্ষপথে মোট রয়েছে 6টা ইলেকট্রন, 6টা। তো আমরা যদি এখানে হুন্স ল অ্যাপ্লাই করি, হুন্স ল, তাহলে কি হবে দেখো, তাহলে এরকম হচ্ছে কিনা যে 3s2 এর 2টি ইলেকট্রন হচ্ছে এই, আর পিতে আছে 4টা, এটা হচ্ছে px, খেয়াল করো px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz। হুন্স ল অ্যাপ্লাই করবো আমরা। দেন তাহলে আমরা কি 4টা, সো 1 2 3, এই হচ্ছে 4। ওকে, এইটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে সালফারের সর্বশেষ কক্ষপথে জোড়া আছে কয়টা? 3s2 এর এক জোড়া, px এর এক জোড়া, py এবং pz হচ্ছে দুইটা সিঙ্গেল ইলেকট্রন। আমরা কিন্তু এই যে দেখো এখানে যে আমরা দুইটি ইলেকট্রন দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আমাদের সেই 3s এর সেই জোড়া ইলেকট্রন। আবার নিচে আমরা দুইটা দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে আমাদের px এর সেই দুইটি ইলেকট্রন। আর এখানে hচ্ছে একটা, সেটা ধরতে পারো py, এখানে আছে একটা, এটা ধরতে পারো pz। তো তাইলে আমরা এই যে py এবং pz এর যে দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রনের সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু এসে তাদের ইলেকট্রনটা শেয়ার করতে পারে। যেই দেখো এই যে ক্রস দ্বারা হাইড্রোজেন ইলেকট্রন বোঝানো হচ্ছে, হাইড্রোজেন পরমাণু তাদের ইলেকট্রন শেয়ার করলো, এখানেও শেয়ার করলো, এখানেও শেয়ার করলো। ওকে, শেয়ার করে H2S যৌগ গঠন করলো। যৌগ গঠন আমরা বুঝতে পেরেছি, আমাদের কিন্তু এখানে হুন্স লয়ের সাহায্য নিতে হচ্ছে। এবারে আসো, প্রশ্ন এটা না, প্রশ্ন ছিল হচ্ছে যে এখানে অষ্টক নিয়ম এবং 2 এর নিয়ম ফলো হচ্ছে কিনা। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুকে, যেহেতু সালফারের যোজনী এখানে বেশি, সালফার এখানে 2 যোজনী প্রদর্শন করতেছে, তো সালফারের যোজনী বেশি বিধায় কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 8টা, 2 4 6 8। সালফারের সর্বশেষ কক্ষপথে রয়েছে 8টা ইলেকট্রন। তো যেহেতু কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে, তাই আমরা বলতে পারি এখানে অষ্টক নিয়মটা ফলো হচ্ছে, অষ্টক নিয়মটা এখানে ফলো হচ্ছে, রাইট। এবারে দেখো এই অষ্টক নিয়মটা তো আমরা বুঝছি যে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8 ইলেকট্রন থাকলে তখন আমরা বলতে পারি যে না, এখানে অষ্টক নিয়মটা ফলো করা হচ্ছে। এবারে যাচ্ছি আমি 2 এর নিয়মের কাছে। 2 এর নিয়ম কি? 2 এর নিয়ম হচ্ছে
পরমাণুর সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া থাকবে। দেখো তো সালফারের সর্বশেষ কক্ষপথে একাধিক জোড়া আছে কিনা, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া। আবার হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কি জোড়া আছে, এখানে জোড়া আছে। আবার দুইয়ের যে অ্যানাদার একটা নিয়ম, সেটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকলে সেটাকে আমরা হিলিয়ামের কাঠামো বলি। হিলিয়ামের কাঠামো অর্জন করাটাও একটা দুইয়ের নিয়মের মধ্যে পড়ে। সো হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে দুইটি ইলেকট্রন রয়েছে সেখানে কি হিলিয়ামে সে কাঠামো বিন্যাস অর্জন করতে পারলো। তোমাদেরকে একটু মনে রাখতে হবে এটা কিন্তু নিউক্লিয়াস, প্রথম যে স্তরটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে প্রথম স্তরটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে কথাটা? তাহলে আমরা বলতে পারি যে পরমাণুর যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। যে 8টি ইলেকট্রন দ্বারা আমরা বুঝতে পারি যে হ্যাঁ পরমাণুটি কি হবে, অষ্টক নিয়ম মেনে চলবে। আবার প্রত্যেকটা পরমাণুর সমযোজী বন্ধন গঠনের সময় যে জোড়া জোড়া ইলেকট্রন শেয়ার করে, যেখানে আমরা এরকম দেখি, অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে জোড়া গঠন করে, আমরা এরকম ইলেকট্রন শেয়ারের মাধ্যমে জোড়া দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা বলতে পারি এটা দুইয়ের নিয়মে ফলো করতেছে। তাহলে বলা যায় যে আমাদের এই যে A2X যৌগটি দুইয়ের নিয়মও ফলো করতেছে, অষ্টক নিয়মও ফলো করতেছে। আশা করতেছি তোমরা এই অংশটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। ওকে, তো তাইলে আমাদের কিন্তু এই সম্পূর্ণ সৃজনশীলটি কমপ্লিট হয়ে গেল। আমি আশা করছি তোমরা এই সম্পূর্ণ সৃজনশীলটি বুঝতে পেরেছো, তোমাদের কোনো অংশে কোনো সমস্যা নাই। আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা পার্টকে কিন্তু আমরা এইভাবে ব্যাখ্যা করে করে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে করে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। তো তোমরা বইটি সংগ্রহ করো, বইটি পড়ো, বইটি পড়ে ভালো করলে আমাদের ভালো লাগবে এবং তোমাদেরও নিজেদের কাছে একটা স্যাটিসফ্যাকশন আসবে, না আমি কেমিস্ট্রি পারতেছি, আমি কেমিস্ট্রি বুঝতেছি। তো সেই আশা রেখেই আমি আজকের পর্বটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।